মাঝে মাঝে আপনি খেয়াল করেছেন আমরা যেটা ভাবি বা আমাদের আশেপাশের মানুষের সাথে আলোচনা করি ঠিক সেই রিলেটেড পোস্ট, ভিডিও বা বিজ্ঞাপন আমাদের সামনে চলে আসে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? একটি রিসার্চে দেখা গেছে 3.8 বিলিয়ন মানুষ প্রতিদিন গড়ে 144 মিনিট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে। ইনস্টিটিউট ফর ইন্টারনেট দ্য জাস্টিস সোসাইটিতে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় 2020 সালের শুরুর দিকে 49% মানুষ নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করত। এটা কিন্তু সেই সময় যখন করোনার প্রকোপ দেখা দিয়েছিল, লকডাউন, সেই সাথে মানুষের কাজ চলে যাওয়ায় কোটি কোটি মানুষ ঘরবন্দি অবস্থায় ছিল। সেই সময়টাতে কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পায়। গোটা একটা জেনারেশন অনলাইনে আসক্ত হয়ে পড়ে। এই আসক্তি ড্রাগসের চেয়ে কোনো অংশে কম নয়। বছরের পর বছর ধরে এটা মানুষের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ধীরে ধীরে এইসব সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেইনকে ড্যামেজ করে দিচ্ছে। 1997 সালের আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়া একটা ভিন্ন জগৎ ছিল, অর্থাৎ মানুষ এই সম্পর্কে জানতোই না। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে অ্যাডভান্স টেকনোলজিগুলো একের পর এক চমক দিয়ে যাচ্ছে। যদিও অ্যাডভান্স টেকনোলজি মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু অনেকটা দুর্বিষহ করে দিয়েছে। এটা ধীরে ধীরে মানুষের জীবনে এমন বিষ ছড়িয়ে দিচ্ছে যেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না। হয়তো আরো কিছু সময় ফেরালে বুঝতে পারবো যে আমরা কি হারিয়েছি। কিন্তু ঠিক কিভাবে এই সোশ্যাল মিডিয়াগুলা আমাদের ব্রেনে নেগেটিভ ইফেক্ট ফেলছে, এই আলোচনার গভীরে যাওয়ার আগে আপনাদের সাথে একটা হৃদয় বিতরক ঘটনা শেয়ার করি। টাইমস অফ ইন্ডিয়ায় 2023 সালে একটা রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্ট অনুযায়ী ভারতের 2 যুবক বাইক চালানোর সময় ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিল। সেই রিলস বানাতে গিয়েই তারা 31 বছর বয়সী একটি মহিলাকে মেরে ফেলে। এমনই একটা রিপোর্ট express.co.uk তেও প্রকাশ পেয়েছিল। টিকটক সারফেস গেমে অংশগ্রহণ করতে গিয়ে 16 বছরের একজন তরুণী মারা যায়। সোশ্যাল মিডিয়ার বদৌলতে প্রতিদিন মৃত্যু কিংবা আত্মহত্যার মতো ঘটনা এখন নতুন কোনো জিনিস না। প্রতিদিন এরকম বিষয় অহরহ হচ্ছে। কিছু ঘটনা হাইলাইট হচ্ছে, আবার কিছু হচ্ছে না। আমাদের সামনে যখন এমন কোনো ঘটনা চলে আসে তখন ভিকটিমকে আমরা দোষারোপ করতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু এই সব কিছুর মূল উৎস নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না, কিংবা আমাদের আশেপাশের মানুষকেও সচেতন করি না। এখন প্রশ্ন হলো, কেন আমরা এটা নিয়ে কথা বলি না? উত্তরটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার ডার্ক সাইড সম্পর্কে জানি না, অথবা জানলেও এই বিষয়ে আলোচনা করতে আমরা ইন্টারেস্টেড ফিল করি না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বানানো হয়েছে গ্লোবালি বিজনেস করার জন্য। আমরা ভাবি এই প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে মানুষের দূরত্ব কমিয়ে দেওয়ার জন্য, কমিউনিকেশনকে আরো সহজ করে দেওয়ার জন্য। কিন্তু আসলে কি মানুষের মধ্যে দূরত্ব কমেছে, নাকি উল্টো দূরত্ব বেড়েছে? আচ্ছা ভাবুন তো, লাস্ট কবে আপনি পাড়ার মাঠে খেলতে গিয়েছেন, অথবা আপনার প্রিয় মানুষের সাথে দেখা করেছেন, কিংবা একসাথে বন্ধুরা মিলে আড্ডা দিয়েছেন? অনেকেই কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এর পিছনেও কিন্তু এই সোশ্যাল মিডিয়াই দায়ী। সবকিছু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাভেলেবেল। আপনি চাইলে যে কোনো সময় যে কারোর সাথে কথা বলতে পারেন। সবকিছু এত সহজলভ্য হওয়ার কারণে আমরা অনেকেই আমাদের আপনজনদের সাথে বাস্তবে দেখা করি না। ভার্চুয়াল লাইফটা আসলে মানুষের রিয়েল লাইফটাকে অর্থহীন করে তুলেছে। আমরা যখন এই ব্যাপারটা রিয়ালাইজ করি তখন অনেক দেরি হয়ে যায়। আপনি হয়তো শুনলে অবাক হবেন, সোশ্যাল মিডিয়াগুলো ডিজাইন করা হয়েছে আমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য। এই ব্যাপারে ট্রিস্টান হ্যারিস নামের গুগলের একজন ফর্মার এমপ্লয়ি টাইম ওয়েল স্পেন্ট মুভমেন্ট শুরু করেছিল। কারণ তার মনে হচ্ছিল সিলিকন ভ্যালির একটা বড় টেক কোম্পানি দ্বারা পরিচালিত এই ডিজিটাল রেভলিউশন আসলে মানুষের মাইন্ডকে হ্যাক করেছে। মাইন্ড হ্যাক নিয়েও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। মাঝে মাঝে খেয়াল করবেন, আমরা যেটা ভাবি বা আমাদের আশেপাশের মানুষের সাথে আলোচনা করি ঠিক সেই রিলেটেড পোস্ট, ভিডিও অথবা বিজ্ঞাপন আমাদের সামনে চলে আসে। এই ঘটনা যখন আমাদের সামনে বারবার ঘটতে থাকে তখন আমরা ভাবি আমাদের মাইন্ড হয়তো হ্যাক হয়ে গিয়েছে, অথবা কেউ আড়ি পেতে আমাদের কথাবার্তা শুনছে। আপনাদের কি কখনো এরকম হয়েছে? কমেন্ট করে জানাতে পারেন। এখানে আসলে অ্যালগোরিদমের খেলা আছে। এই যেমন আপনি সোশ্যাল মিডিয়ায় একবার যেটা সার্চ করবেন সেই রিলেটেড জিনিসগুলো বারবার আপনার নিউজ ফিডে ঘুরতে থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাইন্ড ডাইভার্ট করার জন্য যথেষ্ট। স্ক্রলিং সোশ্যাল মিডিয়ার আরেকটা ট্র্যাপ। এই ট্র্যাপে পড়ে ঘন্টার পর ঘন্টা আমাদের অজান্তে পার হয়ে যায়। আপনি কি নিজে কখনো হিসাব করে দেখেছেন প্রতিদিন আনুমানিক আপনি কত ঘন্টা সোশ্যাল মিডিয়াতে ব্যয় করেন? এই প্রশ্নের উত্তর হয়তো আপনি দিতে পারবেন না, কারণ আপনি নিজে কখনো হিসাব করেননি। কিন্তু আপনি জানেন প্রতিদিনের একটা বিরাট অংশ আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যয় করছেন। গাল অ্যাপের একটা প্রতিবেদনে দেখা গেছে আমেরিকার 52% মানুষ প্রতি ঘন্টায় একাধিকবার মোবাইল ফোন চেক করে। এদের মধ্যে 18 থেকে 29 বছরের মানুষের সংখ্যায় বেশি। আমরা বাংলাদেশিরাও কিন্তু একই কাজ করি। ফোনে কোনো নোটিফিকেশন আসলে ব্যস্ত হয়ে পড়ি দেখার জন্য যে কি এসেছে। কিন্তু আপনি কি জানেন বারবার ফোন চেক করার প্রবণতা আমাদের মস্তিষ্ককে কিভাবে দুর্বল করে দেয়? সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি আমাদের ব্রেনে নেগেটিভ প্রভাব ফেলে। যখন আমরা কোনো পোস্টে লাইক, কমেন্টস দেখে খুশি হই তখন মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয়।
ডোপামিন হচ্ছে এমন একটি নিউরোট্রান্সমিটার যেটা আমাদের মস্তিষ্কে আনন্দের সৃষ্টি করে। ডোপামিনের নিঃসরণের জন্যই আমরা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটাতে পছন্দ করি। আপনি হয়তো ভাবছেন ভালো লাগলে সমস্যা কোথায়? আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সব ভালো লাগা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে না। কারণ সোশ্যাল মিডিয়া বারবার চেক করার কারণে আমাদের মস্তিষ্কের একটি অংশ ইফেক্টেড হয়। বলছিলাম অ্যামিগডালার কথা। এটা মস্তিষ্কের এমন একটি অংশ যেটা মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে। আমরা যখন ভয় পাই তখন সেটার প্রভাব অ্যামিগডালাতে পড়ে। এমনকি কোনো কিছুর প্রতিক্রিয়াও এখানে ঘটে। হঠাৎ আপনি সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখলেন আপনার বন্ধু আইফোন কিনেছে, তার পোস্টে অনেক লাইক কমেন্টস। সেসব দেখে আপনি হয়তো ভাবছেন, ইস আমি যদি একটা আইফোন কিনতে পারতাম, কিন্তু আপনার আইফোন কেনার সামর্থ্য নেই। আপনি তখন হতাশ হয়ে পড়বেন, নিজেকে অন্যদের সাথে তুলনা শুরু করবেন। আপনার ঠিক এই ইমোশনটা প্রভাব গিয়ে পড়বে মস্তিষ্কের অ্যামিগডালার উপর। এতে আপনার স্ট্রেস আরো বেড়ে যাবে, কাজে মন বসবে না। আবার আপনি হয়তো ফানি ভিডিও দেখছেন, ঠিক পরক্ষণে একটা মর্মান্তিক ঘটনা অথবা কারোর মৃত্যুর সংবাদ দেখছেন। এই যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইমোশনের দুটো ভিন্ন রূপ, যার প্রভাব গিয়ে পড়বে মস্তিষ্কে। সোশ্যাল মিডিয়ার কারণে মস্তিষ্কের আরো একটি অংশ প্রভাবিত হয়, যেটার নাম ডোরসোল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স। মস্তিষ্কের এই অংশটি আমাদের সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে সাহায্য করে। আপনার পজিটিভ বা নেগেটিভ যে কোনো ধরনের সিদ্ধান্তের জন্য ডোরসোল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স দায়ী। কিন্তু আপনি কি জানেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার আপনার এই অংশটাকে ক্ষতিগ্রস্ত করছে। এই সমস্যার সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে 14 থেকে 19 বছরের মানুষেরা, বিশেষ করে কিশোর কিশোরীরা। ট্রেন্ডের সাথে তাল মেলাতে গিয়ে বর্তমানে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অল্প বয়সের ছেলে মেয়েরাও ভাইরাল হওয়ার নেশায় ডুবে আছে। সোশ্যাল মিডিয়ার এই নেশা তাদেরকে মানসিকভাবে অসুস্থ করে তুলছে, সেই সাথে বেড়ে গেছে ডিপ্রেশন, স্ট্রোক এবং সুইসাইডাল টেন্ডেন্সি। কিন্তু এর জন্য কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দায়ী, নাকি আমাদের প্যারেন্টস বা বাবা মাদেরও কিছু দায় আছে? আজকাল সবকিছু এত মডার্ন হয়ে গিয়েছে যে একদম 8 বছর থেকে নিয়ে 20 বছর পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল ফোন থাকে। সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টের সাথে মস্তিষ্কের ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়ারও সম্পর্ক রয়েছে। যখন কেউ আমাদের পোস্টের লাইক কমেন্ট করে তখন এই এরিয়া থেকে ডোপামিন নিঃসৃত হয়। যখন সোশ্যাল মিডিয়াতে আপনি কাঙ্ক্ষিত কোনো রেজাল্ট পান না, তখন এমন কিছু নিউরোকেমিক্যাল নিঃসৃত হয় যেটা আপনাকে ডিপ্রেশনে নিয়ে যায়। আপনি যতই সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন তত এটা আপনার জীবনকে মূল্যহীন করে দেবে। এখানেই কিন্তু শেষ নয়। সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইড নিয়ে কথা বলে আমি একটি ভিডিওতে জীবনে শেষ করতে পারবো না। আচ্ছা, আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি কোনো জিনিস খুব দ্রুত ভুলে যাচ্ছেন? আমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মাঝে মাঝে ঘটে। যদি এরকম কিছু আপনার মনে হয়ে থাকে, তবে এর কারণ অনুসন্ধানে কখনো চেষ্টা করেছেন? শর্ট টাইম মেমোরি লস এখন কম বেশি সবার ক্ষেত্রেই হয়। অনেকে না বুঝে ভাবে সে হয়তো বড় কোনো সমস্যা আক্রান্ত, কিন্তু এর জন্য দায়ী আপনি নিজে। এক্স্যাক্টলি এই জিনিসটার জন্য আপনি নিজেই দায়ী। যাদের শর্ট টাইম মেমোরি লসের সমস্যা আছে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ প্রয়োজনের চেয়ে বেশি সোশ্যাল মিডিয়ার সময় কাটায়। অধিকাংশ এই রিলস ভিডিওতে আসক্ত। এটা যে কতটা ক্ষতিকর তা আপনি নিজেও বুঝতে পারছেন না। টেকনোলজির এই যুগে সোশ্যাল মিডিয়া হচ্ছে বিভিন্ন তথ্যের সমুদ্র। যে কোনো তথ্য পেতে হলে আপনাকে সোশ্যাল মিডিয়া যেতে হবে। যদিও একটা সময় মানুষ ইনফরমেশন পাওয়ার জন্য টেলিভিশনের উপর নির্ভর ছিল, কিন্তু এখন টেলিভিশনের আগে সব খবরাখবর সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়। মানুষের মস্তিষ্ক কিন্তু একসাথে অনেক তথ্য ধারণ করতে পারে না। মানুষের মস্তিষ্ক যদি একসাথে অনেক তথ্য ধারণ করতে পারতো, তাহলে আপনি পরীক্ষার আগে পড়ে গোল্ডেন এ প্লাস পেয়ে যেতেন। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া বিভিন্ন তথ্যাদি আমাদের মাইন্ডে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিশেষ করে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক হচ্ছে ইনফরমেশনের সমুদ্র। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যে কোনো ইনফরমেশনে আপনি এই প্ল্যাটফর্মগুলোতে পাবেন। এইসব ইনফরমেশনের প্রতি কৌতূহল আমাদের সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট করে, কিন্তু মানব মস্তিষ্ক এত ইনফরমেশন স্টোর করে রাখতে পারে না, যার কারণে আমরা অনেক কিছুই মনে রাখতে পারি না। এটা কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি এবং প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দেয়, আমাদের মাল্টিটাস্কিং করার দক্ষতাকে কমিয়ে দেয়। আমরা পুরনো কিছু ভুলে নতুন করে শুরু করতে ভয় পাই, রিথিঙ্কিং পাওয়ার কমে যায়। এর কারণে বেশিরভাগ কাজের ক্ষেত্রে আমাদের ফোকাস নষ্ট হয়। আমরা নিজেদের মতো করে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি না। সব কিছুর ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ার উপর আমরা নির্ভর করি। এ কারণে বেশিরভাগ সময় আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া শুধু আমাদের সময় নষ্ট করছে তা কিন্তু না, একই সাথে এটা আমাদের মেন্টাল ড্যামেজের কারণ। একটু খেয়াল করলেই বুঝবেন, করোনার পর থেকে কন্টেন্ট ক্রিয়েটরের পরিমাণ বেড়ে গেছে। একটু সহজ করে বললে, ভিউ ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে ফেসবুকে কাপল ব্লগ, বিভিন্ন ব্লগের নামে বিভিন্ন ধরনের অযাচিত কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেড়ে গিয়েছে। এই জেনারেশনের কাছে কন্টেন্ট ক্রিয়েশনটার জন্য একমাত্র লক্ষ্য হয়ে গেছে। আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনকে খারাপ বলছি না, আমি যে ভিডিওটি করছি এটাও কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েশন। কিন্তু একজনের সাফল্য দেখে আরেকজনের একই রাস্তায় চলার ব্যাপারটা মেন্টাল হেলথকে ট্রিগার করে। এই তালিকায় 18 থেকে 29 বছরের মানুষের সংখ্যাই বেশি। এদের মধ্যে অনেকেই আবার সাইবার বুলিং এর শিকার হচ্ছে। এটা কিন্তু ডিপ্রেশন বেড়ে যাওয়ার অন্যতম একটি
একটি কারণ। সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব আজকাল মানুষের ব্যবহারেও দেখা দিয়েছে। বিশেষ করে টিনেজের ছেলেমেয়েরা ভুল পথে পা দিচ্ছে, এদেরকে কেউ বোঝাতে গেলেও ভুল বুঝছে। আচরণগত এই প্রভাব কিন্তু সামাজিক অবক্ষয়ের কারণ। খেয়াল করে দেখবেন আশেপাশের এমন অনেক কম বয়সী ছেলে মেয়েদের পাবেন যারা অনলাইন জগৎকে সবকিছু মনে করে। তাদেরকে থামাতে গেলে তারা আধুনিক যুগের অজুহাত দিচ্ছে। আধুনিকতার নামে নতুন প্রজন্ম তাদের জীবনটাকে আরো কঠিন করে ফেলছে। ভাইরাল হওয়ার নেশা, ট্রেন্ড ফলো করা, এই সব কিছুর প্রভাব তাদের পড়াশোনার উপরেও পড়ছে। ইনভেনশন, এডুকেশনের জায়গায় তাদের কাছে কন্টেন্ট ক্রিয়েশনই সবকিছু, যার কারণে একটি অলস জাতি তৈরি হচ্ছে। ভার্চুয়াল লাইফ যত সুন্দর পরিপাটি, রিয়েল লাইফ ঠিক ততটাই অগোছালো। মানুষের সাথে মানুষের মনের মিল কমে যাচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো সব কিছু কেড়ে নিচ্ছে। সময়ের সাথে টেকনোলজি আরো আপগ্রেড হবে, হয়তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আর নতুন নতুন ফিচার নিয়ে আসবে। এটা মানুষের জন্য কতটুকু কল্যাণ বয়ে আনবে সেটা কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হবে। তবুও দিন শেষে সবাই সোশ্যাল মিডিয়া নামক মরীচিকার পিছনে ছুটবে। অন্যকে বুঝিয়ে হয়তো আপনি ফেরাতে পারবেন না, তবে আপনি আপনার জায়গায় তো সচেতন হতে পারবেন। সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে জাস্ট একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।